সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জিপিএইচ ইস্পাত নিবেদিত জনতার দরবারে। আপনাদের সাথে আছি শারমিন চৌধুরী। জনতার দরবার আজ বসেছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের বিভিন্ন আসনের 4 জন প্রার্থী আছেন আমার সাথে, যারা মুখোমুখি হবেন বরিশালবাসীর, বরিশালের সচেতন নাগরিকদের নানান প্রশ্নের। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে মঞ্চে উপবিষ্ট প্রার্থীদের সাথে। আমার ঠিক ডান পাশেই আছেন পঙ্কজ দেবনাথ, তিনি বরিশাল 4 আসনের প্রার্থী এবং বর্তমান সাংসদ আসনটি থেকে, এবং তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সেক্রেটারি। তার পাশেই আছেন বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, তিনি সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। এবং তার পাশে আছেন বাম জোট মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুস সাত্তার, এবং তার ঠিক পাশেই আছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের জনতার দরবারে। আর যাদের প্রশ্নের মুখোমুখি আপনারা হবেন, জনতা বরিশালবাসী, ঠিক আমার সামনে দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনতার দরবারে। আপনাদের অনেক অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে, সেসব প্রশ্নে যাব। তবে আমি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে, 4 জনের কাছে হয়তো ছোট ছোট করে জানতে চাইবো। পঙ্কজ দেবনাথ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো 2014 থেকে সংসদ সদস্য হিসেবে আছেন বরিশাল 4 আসনে। কি করেছেন, কেমন উন্নয়ন করেছেন, কতটা কাছে যেতে পেরেছেন বরিশাল 4 আসনের জনতার, যে তারা আপনাকে আবারও নির্বাচিত করবে, এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের? ধন্যবাদ শারমিন আপনাকে। আমি শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। বাংলাদেশে মনে হয় আমার যে কনস্টিটুয়েন্সি এটি দুর্গমতম। ইটনা মিঠামনের চেয়েও দুর্গম হচ্ছে হিজলা মেহেন্দিগঞ্জ। খুব কম ইউনিয়ন আছে যেটি নদী দ্বারা দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত নয়। তো এর মধ্যে প্রতি বছর উপর্যুপরি নদী ভাঙন, এটি হচ্ছে আমার নির্বাচন প্রধানতম সমস্যা। জেলা এবং রাজধানীর সাথে সড়ক যোগাযোগ স্থাপন, এটির বড় চ্যালেঞ্জ। এত বড় নৌপথ, এটি আবার বাংলাদেশের নৌপথের হার্ট লাইন। মংলা বন্দর, পায়রা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের যেই নেভিগেশন চ্যানেলগুলোর হার্ট হচ্ছে হিজলা মেহেন্দিগঞ্জ। চাইলেই আমি ব্রিজ করতে পারছি না, ব্রিজ করা সম্ভব না। তো এই দুর্গম নদীবিধৌত মানুষগুলোকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করা, জেলা সদরের সাথে রাজধানীর সাথে দ্রুততর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, এটি হচ্ছে এবার প্রথম চ্যালেঞ্জ ছিল। এবং যেহেতু চরাঞ্চল, নদীবিধৌত চরাঞ্চল, এই কারণে প্রতিশ্রুতি সাধ্যমতো চেষ্টার পরেও আমরা ওই দুর্গম চরাঞ্চলের সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ নেওয়া, এটি আরেকটা বড় চ্যালেঞ্জ। আমরা প্রায় 90% সফল হয়েছি। আমরা হিজলার 3টা ইউনিয়ন পূর্ব পাড়ে, সেখানে প্রায় 350 কিলোমিটার বিদ্যুৎ নিয়ে গেছি। ভোলার সাথে লাগোয়া চরাঞ্চলগুলোতে বিদ্যুৎ নিয়ে গেছি। অর্থাৎ আধুনিক সভ্যতার অপরিহার্য যে অনুষঙ্গ বিদ্যুৎ, এটি আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এই আপনাদের প্রতিশ্রুতির কথা জানলাম। আর আপনার আসন থেকেই একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিল। আপনাদের অভ্যন্তরীণ কোন্দল কতটা? আওয়ামী লীগের তৃণমূল কিছু নেতাকর্মী অভিযোগও করেছেন আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে গেল সেপ্টেম্বরে। সেই অভ্যন্তরীণ কোন্দলগুলো কি মিটেছে? বৈচিত্র্যের মধ্যে সমন্বয় হচ্ছে ডেমোক্রেসির বিউটি। গণতন্ত্রের যে মাধুর্য, এটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে সমন্বয়। আওয়ামী লীগের মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী আছেন, আমার চেয়ে যোগ্য প্রার্থী থাকতেই পারেন। অতএব এর মাঝখান থেকে একজনকে বেছে নিতে হবে নির্বাচনী যুদ্ধে, এটি দল করেন এবং সেটি নিয়ম। এবং জেনারেলি আমরা বলি যে ক্যাপ্টেন ঠিক করবেন ক্রিকেটের পিচ বুঝে যে কখন কোন বোলার দিয়ে বল করাবেন। অনেকগুলো ভাগ, কেউ স্পিনার, বেস স্পিনার, কেউ মিডিয়াম পেসার, কেউ পেসার। অতএব ক্যাপ্টেন পিচের কন্ডিশন বুঝে ঠিক করবেন যে কাকে ওপেনিং ব্যাটস করাবেন। অসংখ্য ধন্যবাদ পঙ্কজ দেবনাথ। মুজিবুর রহমান সরোয়ার, এবার আপনার কাছে আসতে চাই। আপনিও 4 বারের সাংসদ, সাবেক মেয়র আপনি বরিশাল 5 আসন থেকে। এবারে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যেন আপনাকে জনগণ ভোট দেয়, এবং সেই হিসেবে কতটা আশাবাদী হচ্ছেন? একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বললেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বড়দিন। ডিবিসি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত, কৃতজ্ঞ। আমি বরিশাল সদরের প্রথম 91 সনে নির্বাচিত হই, এবং আমার নির্বাচনের মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালের 23শে নভেম্বর বরিশালে একটি বিরল ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে
সার্কিট হাউসে তিনি 14টি সিদ্ধান্ত গৃহীত করেন। এই 14টি সিদ্ধান্তের মধ্যে বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, বোর্ড, টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং পরবর্তী সময়ে একটু যদি আপনি কষ্ট করে মাইক্রোফোনটা আরেকটু কাছে নেন। পরবর্তী সময়ে খালেদা জিয়ার সরকার আসলে আমি যখন এমপি হই তখন এই বিষয়গুলো ম্যাক্সিমাম বিষয়গুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এখনও সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিভার্সিটি সহ এখানে অনেকগুলো দাবি গৃহীত হয়েছে। আমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারিনি। আমি বিশ্বাস করি যে বরিশাল এই অঞ্চলে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এত বড় উন্নয়ন হয়নি। স্তরের পরিবর্তন হয়ে গেছে, জেলা থেকে বিভাগ, পৌরসভা থেকে কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, ডেভেলপমেন্ট, সমস্ত ডেভেলপমেন্ট হয়ে গেছে। এর সাথে সাথে আমাদের হেডকোয়ার্টারের এর সাথে সাথে অনেকগুলো বিষয় আছে এখনও হয়নি, সে সমস্যার সমাধান করতে হবে। এবং আমরা বেশ কয়েকবার এখানে আমরা এর জন্য কাজ করেছি। এবং পরবর্তী সময়ে এখন আমি এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, আমি মেয়রও ছিলাম যখন, আমরা এলাকার মানুষের যখন যে সমস্যা হয়েছে সেটা সমাধান করার জন্য চেষ্টা করেছি। এবং বরিশালবাসীর জন্য আমি এখানে মুক্তিযুদ্ধ করেছি, এই বরিশাল শহরের আশেপাশে আমি এখানেই বড় হয়েছি, এখানেই রাজনীতি করেছি। এখানের মানুষের সাথে আমার যোগাযোগটা ভিন্নতর। এবং এখানে মুজিবুর রহমান সরোয়ার, আপনি বলছিলেন আপনি সাবেক মেয়র ছিলেন যখন, তখনও কাজ করেছেন। আপনি এইবারেরও মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি বর্জন করেছিলেন নির্বাচন। এবং আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ তিনি বর্তমান মেয়র। আপনি যদি নির্বাচিত হন এই আসন থেকে, মেয়রের সাথে সমন্বয় করে কাজ করতে পারবেন বা তার প্রতি সহযোগিতাটা অব্যাহত থাকবে কি, মানে যেমনটা চলছে? কারণ আমরা জানি যে তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও তিনি এখন মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছেন তার কাজে। তো আমাদেরকে সমন্বয় করতেই হবে, কারণ বিষয়টা গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপলস। আমাকে জনগণের জন্য আমাকে সেটা সমন্বয় করতে হবে। আর সেজন্যই বরিশালবাসীর বিভিন্ন চাহিদা অনুপাতে আমি ব্যক্তিগতভাবেও আমার এখানে 18টি প্রতিষ্ঠান রয়েছে, কলেজ, স্কুল, মাদ্রাসা, কোরআন ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আমি করেছি। শুধু সরকারি উন্নয়ন না, সমস্ত সময়ই আমি এলাকাবাসীর জন্য কাজ করে থাকি, আন্দোলন সংগ্রাম, এবং এবারও সেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। মুজিবুর রহমান সরোয়ার, ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক আব্দুস সাত্তার আপনার কাছ থেকেও জানতে চাই, বাম জোট মনোনীত প্রার্থী আপনি 1990 একবার উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। জি 91 আমি দুঃখিত, 91 অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে এবারে করছেন। এতদিন পরে নির্বাচন করবার সিদ্ধান্ত কেন, এবং এবারে কি আপনি জনগণকে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, কতটা আশা করছেন? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা এবং স্বাগতম উপস্থিত সুধীমণ্ডলীকে। আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বেস কমান্ডার ছিলাম। তারপর থেকে ধারাবাহিকভাবে আমি বাম রাজনীতি করছি। বর্তমানে আমি বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য। আমাদের পার্টি 8টি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটের শরিক সংগঠন। 91 সালে যখন আমি নির্বাচন করি, সেটা ছিল বাই ইলেকশন। সেই ইলেকশনে তখন বাম জোট আমাকে প্রার্থী করেছিল, আমি নির্বাচন করেছিলাম। আমার আলোচনার ক্যানভাস একটু বড় হচ্ছে এই কারণে, ইতিমধ্যে আমাদের পঙ্কজ দেবনাথ এবং আমাদের সরোয়ার সাহেব বক্তব্য দিয়েছেন, কেউ এমপি আছেন, এমপি ছিলেন, বিভিন্ন ধরনের তারা কাজ করেছেন, তারা বললেন। আমি এইখানে, যেহেতু আমার পরিচয় আপনারা জানেন, যে বাম জোটের প্রার্থী হিসাবে আমি যে দাঁড়িয়েছি, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরি, মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা 71-এর সময় থেকে এ পর্যন্ত কাজ করছি। আন্দোলনের পূর্বভাগে থাকার বরিশালেও সুযোগ আমার হয়েছে, ঢাকাতেও কেন্দ্রীয় রাজনীতি করে সেই সুযোগটা হয়েছে। এখানকার সুধীমণ্ডলী জানেন, ঘাতক দ্বারা নির্মূল কমিটি যখন গঠিত হয়, তখন বরিশালের জেলা কমিটির আমি যুগ্ম সমন্বয়কারী ছিলাম। সমন্বয়কারী থেকে ঘাতক দ্বারা নির্মূল কমিটির
যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যেমন এখানে করেছি এবং এই কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে সারা জেলায় এবং ঢাকায়। ধন্যবাদ অধ্যাপক আব্দুস সাত্তার। আমি আতিকুর রহমান আপনার কাছে যেতে চাই। একই রকম প্রশ্ন, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালেন, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেমন আশা করছেন জয়ের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আমি স্বতন্ত্রভাবে দাঁড়ানোর কারণ, আমার যে এলাকাটা বরিশালের 3 বাবুগঞ্জ মুলাদি, এই এলাকার মানুষ চারদিকে নদী বেষ্টিত এবং উন্নয়নের এই সরকার একটি উন্নয়ন বান্ধব সরকার। তারা যে পরিমাণ উন্নয়ন এই মহাসড়কে উঠেছেন, সেই ক্ষেত্রে বাবুগঞ্জ মুলাদির এই সরকারের আমলে 2 জন সংসদ সদস্য ছিলেন। তারা একজন জাতীয় পার্টি থেকে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য ছিলেন, ঠিক তেমনি এই 5 বছর আরেকজন সংসদ সদস্য ছিলেন, তিনি ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ছিলেন। কিন্তু তারা এই সরকারের সাথে থেকেও বাবুগঞ্জ মুলাদির যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা, সেই পরিমাণ উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছেন বিদায়ী রাজনৈতিক যে ধারা, জোট এবং মহাজোটের মধ্যে এই আবারও সেই 2 প্রার্থী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কারণ এই সরকার যেহেতু উন্নয়ন করে, এই সরকারের সাথে আমরা উন্নয়নের কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত, উন্নয়ন করার মানসিকতা আমাদের আছে। ইতিপূর্বেই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন বলেন, রাস্তাঘাট উন্নয়ন বলেন, আমরা অনেক উন্নয়ন করেছি। এই 2 প্রার্থীর বাইরে দাঁড়িয়ে জনগণ চাচ্ছে যে এই যারাই ছিল তারা তো ওই প্রার্থীই আছেন, সুতরাং এই এলাকায় তারা আর কতটুকু উন্নয়ন করবেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা, উন্নয়নের মানসিকতা নিয়ে আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছি। অসংখ্য ধন্যবাদ আতিকুর রহমান। এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আপনি আপনার আসনেও নিয়ে যেতে চান। আমি এবারে জনগণের কাছে প্রশ্ন চাইব, জনতার মঞ্চে, জনতার দরবারে জনগণের কাছে প্রশ্ন করব। আমি আমার সহকর্মী অপূর্ব অপু, আপনাকে অনুরোধ করছি, বরিশালের বিভাগীয় প্রতিনিধি অপূর্ব অপু, আপনি প্রশ্নকর্তা, যারা আগ্রহী প্রশ্নকর্তা তাদের কাছে মাইক্রোফোনটি নিয়ে যাবেন এবং সবার কাছে অনুরোধ, খুব ছোট করে শুধুমাত্র পরিচয় বলে প্রশ্নটি করবেন। অপূর্ব অপু, আগ্রহী হাতও তুলতে পারেন। জি, মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক। আমার প্রশ্ন অধ্যাপক আব্দুস সাত্তারের কাছে। রাজনৈতিক দলের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান? ধন্যবাদ। পরের প্রশ্নকর্তা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মিন্টু কর, আমি সংস্কৃতির মানুষ, সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছি। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের মানুষকে, জনগণকে, তরুণ সমাজকে এগিয়ে নিতে হলে সংস্কৃতি এবং খেলাধুলার মধ্য থেকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের যে বাজেটে কিন্তু সংস্কৃতি এবং খেলাধুলার পিছনে খুবই কম বরাদ্দ থাকে। তো সরকারে আপনারা গেলে যে এই নির্বাচন হবেন, আপনারা সংস্কৃতি বান্ধব হবেন কিনা, খেলাধুলা বান্ধব হবেন কিনা? অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নকর্তার কাছে চলে যাই। পেছনেও বেশ কয়েকটি হাত উঠেছে, একজন নারী প্রশ্নকর্তা। আসসালামু আলাইকুম, আমি রহিমা সুলতানা কাজল, একজন উন্নয়ন কর্মী। ধন্যবাদ। আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ। এই দেশে উন্নয়নকে ব্যাহত করছে শিশু বিবাহ। তো সেই শিশু বিবাহ বন্ধের জন্য আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গার্লস সামিটে কমিটমেন্ট দিয়ে আসছিলেন যে 2021 সালের ভিতরে 15 বছরের নিচে শিশু বিবাহ বন্ধ হবে এবং 41 সালের ভিতরে পুরা শিশু বিবাহ বন্ধ হবে। কিন্তু সেটি এখনও আমরা দেখছি খুব মারাত্মক এবং ভয়াবহ আকার আছে আমাদের গ্রামের গঞ্জে, এবং স্পেশালি আমাদের পঙ্কজদার এলাকায় তো এটি মারাত্মক অবস্থা। তো আমার আসলে প্রশ্ন কি, আপনাদের কাছে একটা কমিটমেন্ট চাওয়া যে আপনারা যদি নির্বাচিত হন এই বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করবেন কিনা এবং আসলে কি ধরনের কাজ করবেন সেটা। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট ছোট করে উত্তরগুলো নিয়ে নিই। অপু, আপনার কাছে আবারও আসবো, প্রশ্নকর্তাদের কাছে নিশ্চয়ই যাবেন। প্রথম প্রশ্নটি ছিল মিজানুর রহমান সেলিমের। আব্দুস সাত্তার, আপনার কাছে যে ক্ষমতায় কি করে যাবেন আপনারা? সুধীমণ্ডলী, প্রশ্নটা একটু জটিল এবং কঠিন। আমরা যে সংসদ নির্বাচন করি, বাম জোট বা আমার দল, এটাকে আমরা বলি আন্দোলনের অংশ হিসাবে আমরা এটা করি। আমরা জানি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় এই যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনগুলোতে শ্রমিক, কৃষক, মেহনত মানুষের প্রতিনিধিরা ক্ষমতা আসতে পারে না, আসলেও খুব কম। তার কারণ এখানে টাকার খেলা, এখানে মস্তান, প্রশাসনের
সুবিধা সুযোগ অনেক কিছু আছে। ধন্যবাদ আব্দুল সাত্তার। মানে ক্ষমতায় যাবার বাস্তবতা নেই, কিন্তু আপনারা আন্দোলনের অংশ হিসেবে আমি পরে রাষ্ট্র ক্ষমতায় যেতে গেলে অভ্যুত্থান দরকার। আমরা এই পার্লামেন্ট নির্বাচনকে আন্দোলন সংগ্রামের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই। সেই কারণে জনগণের অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ দেবনাথ, একজন নারী প্রশ্নকর্তার প্রশ্ন ছিল আপনার অঞ্চলে বাল্যবিবাহ। ধন্যবাদ কাজল আপাকে এটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমি আগেই বলেছি আমার নির্বাচনী এলাকাটা এত বেশি দুর্গম, সরোয়ার ভাই চাইলে কিন্তু একদিনে তার কনস্টিটুয়েন্সি কাভার করতে পারবেন। তার যে বাড়ি হিজলাগুর অব দি ইউনিয়ন, আমার একদিনে ওই একটা ইউনিয়ন কাভার করা সম্ভব হয় না। হিজলাগুর অব দি ইউনিয়নের 6টা খণ্ড, জানপুর, খালিশপুর, এরকম অনেকগুলো খণ্ড খণ্ড চিত্র। কাজেই ওই দুর্গম অঞ্চল আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, পুলিশ প্রশাসন, আমাদের রাজনৈতিক কর্মী সবাইকেই আমরা বারবার চেষ্টা করছি এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে, যে বিয়েটা 18 বছরের আগে না। আমরা ডেভেলপ করেছি অনেক। আমাদের উপজেলা প্রশাসন খুব অ্যাক্টিভ। আমাদের ইউনো সাহেব যিনি ছিলেন, এখন প্রমোশন নিয়ে চলে গেছেন, তিনি কিন্তু এই বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে পুরস্কৃত হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকাতে, বরিশালে এসে। কাজেই এখন কিন্তু কাজলাপা আগের দিনের মতো অবস্থা নেই। এখন মানুষ সচেতন, আমরাও ঘুরি, আমাদের ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা, প্রশাসন, এমনকি এনজিও কর্মীরা কিন্তু এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার জন্য কাজ করছেন। আগের মতো কিন্তু নেই মনে হচ্ছে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল যেটি দ্বিতীয় প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছিলেন, মিন্টু দা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, যেহেতু পার্লামেন্ট এখনো আছে 28 জানুয়ারি পর্যন্ত, আমি এই মিন্টুদা আপনার সাথে প্রথম দিনের মিটিংয়ে বলেছিলাম সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য আমাদের মোক্ষম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি। আমাদের সাংস্কৃতিক আন্দোলন দিয়েই আমরা ওটাকে কাভার করতে পারবো। সো এই কারণেই ওই স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পরামর্শ অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে কালচারাল অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছি। সেটি প্রায় বাস্তবায়নের কাছাকাছি। মানে ক্ষমতায় গেলে সেটি বাস্তবায়ন করবেন আপনারা? অফকোর্স। আমরা অসংখ্য ধন্যবাদ। মজিবুর রহমান সারোয়ার, একই প্রশ্ন আপনার কাছে, সংস্কৃতি বান্ধব হবেন কিনা যদি নির্বাচিত হন? নিশ্চয়ই। আজকে তরুণদের যে আমাদের নতুন ভোটারদের প্রতি আমার কমিটমেন্ট হচ্ছে এই যে আমরা বরিশালে বিশ্ববিদ্যালয় সহ প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান করেছি তরুণদের জন্য। আমরা স্টেডিয়াম করেছি এবং বিকেএসপি করেছি। আমি সেদিনকার তরুণদের জন্য কমিটমেন্ট করেছি আগামী যারা সময় আমি নির্বাচিত হলে যাতে করে এখানে ক্রিকেট ভেন্যু তৈরি হয় সেই ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ। আতিকুর রহমান, জনাব আতিকুর রহমান। মাইক্রোফোনটি আরেকটু কাছে নিয়ে কথা বলুন। আমি বয়সে তরুণ। আমি আমার যে সংসদীয় আসন, আপনি যদি খোঁজ নিয়ে জানতে পারবেন, আপনার প্রতিনিধিরাও গিয়েছে, আমি তরুণদের নিয়ে যুদ্ধে নেমেছি। এবং সেটা আমার প্রথম কমিটমেন্ট হচ্ছে, তরুণরা যদি খেলাধুলা বান্ধব না হয়, তরুণরা যদি সংস্কৃতি বান্ধব না হয়, তাহলে সেই জায়গায় একটা উন্মোদনা হয় না। উন্মোদনার মধ্যে থেকেই যে আছে, এই যে ছাড় যে বলছে বিপ্লব করতে হবে, আমিও আজকে বাবুগঞ্জ বুলাদিতে বিপ্লব করতে চাইছি তরুণদের নিয়ে। সেই বিপ্লবের মধ্যে দিয়েই আমি বাবুগঞ্জ বুলাদি 2 জায়গায় বলেছি যে এই 2টি জায়গায় স্টেডিয়াম নাই। আমরাই যদি আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, অবশ্যই তরুণদের নিয়ে প্রথমত আমি খেলাধুলার জন্য স্টেডিয়ামের ব্যবস্থা করব। এবং তার সাথে সাথে যে কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, কালচারাল যে টিম আছে, কালচারাল যে অবস্থানগুলো আছে, সেগুলো অবশ্যই এই বাবুগঞ্জ মুলাদিতে সংস্কৃতি বান্ধব হওয়া কতটা জরুরি, আপনার কমিটমেন্ট আছে কিনা? আপনারা তো আমাকে যেভাবে পরিচয় পেয়েছেন তাতে আপনারা বুঝতে পারবেন বাম রাজনীতি যারা করি তাদের রাজনীতির সাথে পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন এটা খুব জরুরি এবং তারাই করে, এই ঐতিহ্য বামদের আছে। ফলে আমি মনে করি সাংস্কৃতিক আন্দোলন না করতে পারলে বাংলাদেশে এখন যে অপসংস্কৃতি চলছে এবং সাম্প্রদায়িক রাজনীতির যে বিরাজ করছে এবং তার ফলে আমাদের বিপদের সম্ভাবনা আছে। সেই কারণে সর্বাগ্রে সবচাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের চেষ্টা করতে হবে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করা, নাটক করা, গান ইত্যাদি যা কিছু আছে। ধন্যবাদ অধ্যাপক আব্দুল সাত্তার। আরেকটি প্রশ্ন নেওয়ার মনে হয় সময় আছে, তারপরে আমরা বিরতিতে যাই। অপূর্ব আপু, আরেকজন প্রশ্নকর্তা, আরও একজন নারী প্রশ্নকর্তা পাওয়া গেছে। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি প্রফেসর শাহ সাজেদা। এখানে 4 জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 জন অংশগ্রহণকারী রয়েছেন। আমার 4 জনের কাছে এই প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রায় তরুণ ভোটার রয়েছে
4 কোটি। আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই তরুণ ভোটারদের জন্য স্থানীয়ভাবে তাদের বেকারত্ব দূর করার জন্য এই নগরীতে শিল্প কল কারখানা এগুলো করবেন কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট আছে সেটা হলো নারী কোটার একটি কমিটমেন্ট আছে, কিন্তু আমরা দেখে আসছি দুঃখজনক হলেও সত্য যে আপনারা সেই নারী কোটা কিন্তু কখনোই পূরণ করেননি, বরং আপনারা যারা পুরুষ সদস্য আছেন তারা নারীদেরকে যত্ন না করে তাদেরকে নিরুৎসাহিত করেন অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। অবশ্য সময় আছে আগামী 20 সাল পর্যন্ত, আপনারা কি আগামীতে ক্ষমতায় গেলে এই বিষয়টি নিয়ে ভাববেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে আমি বিরতিতে যাব, এসে উত্তরগুলো নেবার চেষ্টা করব। বিরতির জি, নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম সময় ইমানুল হাকিম, আমি সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ। তো আসলে যে প্রশ্ন করার ইচ্ছা ছিল সে প্রশ্নগুলো ইতিপূর্বেই এসে গেছে। তারপরেও আমি আমাদের সামনে উপবিষ্ট যে 4 জন প্রার্থী এখানে রয়েছেন যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তাদের কাছে আমার একটি বক্তব্য থাকবে। সেটি হলো যে আপনারা নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, মাদক নির্মূলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে বরিশাল অঞ্চল এটি পশ্চাৎপদ একটি অঞ্চল এবং আমরা সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু বহু সুবিধা বঞ্চিত একটি অঞ্চল। তো সুতরাং এই অঞ্চলকে যদি উন্নয়নের ধারাবাহিকতায় যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয় তো সেই ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্নটি স্পষ্ট, উন্নয়নের ধারাবাহিকতা, মাদক, বেকারত্ব, বেশ কয়েকটি বিষয়ে আমাদের প্রশ্ন এসছে। প্রশ্নের উত্তরগুলো আমরা বিরতির পরে এসে আপনাদের প্রত্যেকের কাছ থেকে নেবার চেষ্টা করব। আমরা জিপিএইচ ইস্পাত জনতার দরবার থেকে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জিপিএইচ ইস্পাত জনতার দরবারে। আমি কয়েকটি প্রশ্ন নিয়ে বিরতিতে গিয়েছিলাম, একদম ছোট ছোট করে প্রশ্নগুলো হচ্ছে মাদক নির্মূলে কি করবেন, বেকারত্ব নিরসনে 4 কোটি তরুণ ভোটারের আছে এখানে তাদের জন্য কি করবেন, এবং রাজনীতিতে নারীর উন্নয়ন। পঙ্কজ দেবনাথ, আপনাকে দিয়েই শুরু করি। ধন্যবাদ। সবগুলোই খুব সুন্দর প্রশ্ন। এক হচ্ছে যে মাদক নির্মূল, আপনি জানেন যে যেটি এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ আমাদের সমাজের জন্য, এটি গোটা বিশ্বেই সন্ত্রাস এবং মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স এবং বিশেষ অভিযান হয়তো নির্বাচনকালীন সময়ে একটু শ্লথ হয়েছে। আমি মনে করি মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট জিরো টলারেন্স, সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, এটি অব্যাহত থাকবে। এটি আমাদের সমাজে এই মুহূর্তে সবচেয়ে মরণ ব্যাধি। বেকারত্ব নিরসনে কি পরিকল্পনা? বেকারত্ব নিরসনের ক্ষেত্রে পরিকল্পনা, আপনি জানেন যে আত্মকর্মসংস্থান ন্যাশনাল সার্ভিসেস প্রোগ্রামের মধ্য দিয়ে এটি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে সমাজে ছেড়ে দিয়েছেন। আমরা এটা অব্যাহত রাখবো। নতুন করে কর্মসংস্থান আইসিটি নির্ভর তরুণ প্রজন্মের ভোটারদের জন্য তথ্য প্রযুক্তি, যেটি আমরা মনেই করছি সচিবালয় জয় বলেছেন আমাদের এই প্রজন্মের অহংকার। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তিনি বলেছেন আমরা যদি এই তথ্য প্রযুক্তির এটাকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের এইখানে গার্মেন্টস ট্রেড ফেল করবে, আমরা আইসিটিতে এখানে সফটওয়্যার, আমরা এখান থেকে রেমিটেন্স বেশি পাবো। আমার নতুন প্রজন্মকে সেটি কি বাস্তবায়ন শুরু করেছেন আপনারা? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। ধন্যবাদ। মুজিবুর রহমান সরোয়ার, একই প্রশ্ন। মাদক নির্মূলের জন্য প্রথমত পিপলস অ্যাওয়ারনেসটা গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে আমি যখন এখানে দায়িত্বে ছিলাম তখন আমরা পিপলস অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন সভা করেছি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য। পাশাপাশি মসজিদ ভিত্তিক আলেম ওলামা বিভিন্ন ধর্মীয়ভাবে বিষয়টিকে জনগণের মধ্যে বিস্তৃত করা দরকার, এবং পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ অনেকগুলো বিষয়ে আমাদের মাদক নির্মূলের ব্যবস্থা করা দরকার। আরেকটি বিষয় হচ্ছে তরুণদের জন্য বেকার সংস্থানের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আমি কমিটমেন্ট করছি যে আমি ক্ষমতায় গেলে বা আমার দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাহত করার জন্য চেষ্টা করব না, আর কোটা বিরোধী আন্দোলনকেও দমন করার জন্য চেষ্টা করব না, তাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। পাশাপাশি বরিশালে যাতে এখানে শিল্প নগরী তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যে জায়গাটি আমরা ইতিমধ্যে কালিজিরা ব্রিজের কাছে আমরা জায়গা দেখেছিলাম,
আমরা পরে আর ডেভেলপ করতে পারিনি। পরবর্তী সময় বেশি করে এখানে শিল্পনগরী তৈরি করে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ মুজিবুর রহমান সারোয়ার। অধ্যাপক আব্দুস সাত্তার। মাদক নির্মূল এবং কর্মসংস্থান পরস্পর সম্পর্কিত। দেশের যুব সমাজকে যদি কর্মসংস্থানে নেওয়া যায় তাহলে মাদক নির্মূলের একটা বিরাট ভূমিকা হবে। মাদক কেন গ্রহণ করে? হতাশা থেকে। মাদক গ্রহণ করে কেন? যখন পথ খুঁজে পায় না। সেই কারণে এই বরিশালে এই যে 47 বছর হয়ে গেল শিল্প কলকারখানা হয়নি। বরিশালের প্রচুর কাঁচামাল আছে, মৎস্যভিত্তিক শিল্প করা যায়, পেয়ারা বাগানের পেয়ারা, আমরা বলেন সব কিছু এখানে শিল্প করা যায়। অতএব আমাদের শিল্প যদি করতে পারি, কারখানা যদি করতে পারি, তাহলে কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ধন্যবাদ আব্দুস সাত্তার। মানে কর্মসংস্থান হলেই মাদক নির্মূল হবে, খুব ভালো একটি কথা। জনাব আতিকুর রহমান। স্যার খুব ভালো কথা বলেছেন। কর্মসংস্থানের মধ্যে যেমন মাদক যেমন নির্মূল করতে হলে কিন্তু অবকাঠামো উন্নয়ন, দেশের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত কিন্তু উন্নয়নের সাথে কিন্তু আপনি যদি মাদক নির্মূল করতে যান, অজপাড়াগায় যদি হয় সেই এলাকাতে মাদক নির্মূল করা প্রশাসন থেকে শুরু করে অন্যদের কঠিন। সেই ক্ষেত্রে এই যে দেশটি যেভাবে এগিয়ে যাচ্ছে, রাস্তাঘাট যেভাবে উন্নত হচ্ছে এবং প্রশাসনিক যে কাঠামো এখন মাদকের বিরুদ্ধে অবস্থান করেছে, আপনি জানবেন এই নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় পুলিশিং যে ক্যাম্পিং হয়েছে মাদকের বিরুদ্ধে, কিন্তু সারা বাংলাদেশে এটি পুলিশের ব্যাপক ক্যাম্পিং হয়েছেন। সে থেকে জনগণকে সচেতনতার মধ্যে নিয়ে আসতে পারলে এবং যদি অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাট উন্নয়ন করা যায়, মানুষের মধ্যে যদি জাগানো যায় যে মাদক মানুষকে ধ্বংস করে, সুতরাং সে করতে পারলেই আসলে মাদক সেই প্রচেষ্টাটাই আপনাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আতিকুর রহমান। আমি আরো কিছু প্রশ্ন নিতে চাই। নারীর ক্ষমতা নিশ্চয়ই শোনা যাচ্ছে, অসুবিধা নেই। এটি শুরু করেছেন 96 সালে প্রথম মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়ার পরে। নারীর যে ক্ষমতায়ন, যেটা এমডিজিতে আছে 2020 সালের মধ্যে 30% আবার নারী ক্ষমতায়ন লাগবে। বাংলাদেশে স্পিকার, মাননীয় স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, লিডার অফ দ্য অপোজিশন নারী, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন নারী, সেখান থেকে শুরু করে হাইকোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, সকল ক্ষেত্রে আর্ম ফোর্সেসে নারীর যে ক্ষমতায়নটা, এটি কিন্তু এমনকি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডে প্রতি 3 ওয়ার্ড মিলে একজন নারী প্রতিনিধি, এটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন। এই ধারা অব্যাহত রয়েছে। তিনি দলের মধ্যে, পার্লামেন্টে, সোসাইটিতে, অ্যাডমিনিস্ট্রেশনে নারীর এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করছেন। আমরা হোপফুলি যে আমরা এমডিজি টার্গেট ফুল করতে পারবো। ধন্যবাদ পঙ্কজ দেবনাথ। আমি আরো কিছু প্রশ্ন চাই অপূর্ব অপু প্রশ্নকর্তাদের কাছে। নাম বলে প্রশ্ন। আমি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন, বরিশাল বারের সাধারণ সম্পাদক। আমার একটি প্রশ্নটি হলো গিয়ে, বাংলাদেশে 2007 সালে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়। পৃথকীকরণ করার পর অদ্যাবধি বিচার বিভাগের যত কর্মকর্তা কর্মচারী তথা বিচারকবৃন্দ এবং কর্মকর্তাগণ এখনও আইন মন্ত্রণালয়ের অধীন আছেন। কিন্তু বিচার বিভাগ পৃথকীকরণ করার মূল লক্ষ্য বিচারক এবং বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রধান বিচারপতির অধীন থাকবেন। আপনারা যদি মহান সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন, তো এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? ধন্যবাদ। পরের প্রশ্ন। আমার নাম অ্যাডভোকেট এস এম ইকবাল। আমি সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী। সংস্কৃতির কথা উঠছে, তো আগামী যে 30 তারিখ নির্বাচন, এই সময় এর ভিতরে আপনাদের মধ্যে কি সংস্কৃতি বজায় রাখবে? মানে রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। ধন্যবাদ। মানে রাজনৈতিক সংস্কৃতি কেমন আছে নির্বাচনকালীন সময়, সেটি নিয়েই প্রশ্ন। ধন্যবাদ। আমি পঙ্কজ দেবনাথের কাছে আমার প্রশ্ন, যে আপনার যে এরিয়া হিজলার যে মেমানিয়াতে আপনি সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুদায়ন করেছেন, ওখানে আলোকিত করেছেন, ওখানে পরবর্তীতে আপনার শিক্ষা, সংস্কৃতি, আপনার বেকারত্ব দূরের আপনার কি ভাবনা আছে? আর আমার মুজিবুর রহমান সরোয়ার ভাই, আমার কাছে প্রশ্নটি হলো যে আপনার এবারে নির্বাচনে আপনার বিগত যে আপনার বিএনপির যে মেয়র ছিলেন, তার কর্মকাণ্ড আপনার নির্বাচনের কোনো প্রভাব ফেলবে কিনা? এই দুটি প্রশ্ন আমার। ধন্যবাদ। আমি মনে হয় আরো প্রশ্নতে যাবার আগে জি একটা হচ্ছে যে আইন বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্ন। এটি হচ্ছে এটি স্পর্শকাতর বিষয়, যেহেতু আমরা বিভিন্ন সময় রাজনৈতিক কারণে জেল খাটতে হয়, জেল খাই, জামিনের জন্য হাইকোর্টে যাই, সব কথা বলা যাবে না। সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বিচারহীনতা সংস্কৃতি থেকে দেশে বিচার
যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন কেউ বিচারের আইনের ঊর্ধ্বে না, এটি প্রমাণ করা ছিল বাংলাদেশে প্রথম চ্যালেঞ্জ দ্যাট হ্যাজ বিন ডান। যিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন বিচার বিভাগ পৃথকীকরণে আপনারা কি উদ্যোগ নেবেন সেরকম তিনি আইনের ঊর্ধ্বে না, এটি আর পৃথকীকরণের হয়েছে এই মুহূর্তে যেটি প্রয়োজন। আমি যতদূর জানি যে জুডিশিয়ারি, বিচারক, লোয়ার কোর্ট থেকে এই বদলি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা হাইকোর্টেই দেন। প্রস্তাব মন্ত্রণালয় থেকে যায়, সেটি হাইকোর্টের প্রধান বিচারপতি বা যে একটা কমিটি আছে সেই কমিটি গ্রহণ করতেও পারেন, বাতিলও করতে পারেন। সাধারণত প্রস্তাবটা সচিবালয় থেকে হাইকোর্টে যায়। মন্ত্রণালয়ের অধীনস্থ এখনো সেটিই ছিল জনাব মুজিবুর রহমান সারোয়ার। আচ্ছা, ছোট ছোট করে প্রশ্নগুলো নিয়ে। জুডিশিয়ারি সেপারেশন এটি অনেক দিনের দাবি। সেই অনুযায়ী মাজদার হোসেন আইন অনুযায়ী জুডিশিয়ারিকে সেপারেশন করার কথা ছিল এবং সেই জন্য দেখা যায় যে প্রধান বিচারপতি এস.কে. সিনহা সেখানে সেই বিষয়টিকে গুরুত্ব অনুভব করেছিলেন এবং দেখা যায় তিনি যখন লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট এবং যখন তাদের প্রমোশন এবং তাদের বদলি অন্যান্য চাকরির বিষয়ে তিনি যখন প্রধান বিচারপতির সাথে আলাপ করে এই বিষয়টি করার কথা ছিল, সেটিকে অ্যাভয়েড করাটাই প্রথমে সরকারের সাথে তার একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তী সময়ে বিচার বিভাগকে আরও নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ষোড়শ সংশোধনী চলে আসে। ষোড়শ সংশোধনীতে যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা পার্লামেন্টের এমপিদের দেওয়ার বিষয়ে তিনি যখন ষোড়শ সংশোধনী বাতিল করেন তখন সরকার আরও বেশি ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করে থাকেন। এটি একটি বিচারপতির আমাদের একটা বিরাট আঘাত এবং সরকার আমরা দেখেছি যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছেন। এটা জুডিশিয়ারি সেপারেশন করার জন্য কখনোই সরকার চিন্তা ভাবনা করেন না। কিন্তু কোন সরকারই কি বিচার বিভাগকে পৃথক করার জন্য চেষ্টা করেছেন? হ্যাঁ, কোন সরকারই কি বিচার বিভাগকে পৃথক করার জন্য চেষ্টা করেছেন? হ্যাঁ, এর আগে আপনাদের সরকারের বা কি উদ্যোগ ছিল? আমি কোনো সরকার করে নাই, তবে আমি একটি বিশেষ উদাহরণ দিতে পারি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন। ধন্যবাদ। আরেকটি মনে হয় প্রশ্ন ছিল যে রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনকালীন রাজনৈতিক সংস্কৃতি, এই প্রশ্নটি আমি দুজনের কাছে করতে চাই। ইকবাল ভাই যদি আরেকটু বিশদভাবে বলতেন, হঠাৎ করে শুধু সংস্কৃতিটিকে ছেড়ে দিলে হয় না। আজকে বাংলাদেশে আমরা কি অবস্থায় আছি, কি অবস্থায় নির্বাচন করছি, আরেকটু পরিষ্কারভাবে বলতে পারলেন তো। আমি আজকে আমাদের 7 দফা দাবি ছিল, আমরা আজকে দলীয় সরকারের অধীনে ভোট করছি। আমরা কেয়ারটেকার বাতিল করার পরে পঞ্চদশ সংশোধনীতে 123 অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট বজায় রেখে পার্লামেন্টে নির্বাচন হচ্ছে, তার উপরে রেখেই আমরা কিন্তু 7 দফা ঐক্যফ্রন্ট যখন আলাপ আলোচনায় যায়, সংলাপে যায়, 7 দফা দাবি দেওয়া হয়েছিল। 7 দফার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, আমি একজন ক্যান্ডিডেট হিসেবে প্রচারণা করতে পারি না। এর মধ্যে আমি চন্দ্রমোহন ইউনিয়নে যাব, যে দে হ্যাড ক্লোজড অল ফেরিজ, আমি যেতে পারিনি, আমি আমার এলাকায় যেতে পারিনি, আমার সাথে প্রচারণায় বাধা দেওয়া হয়। গতকালকে আমরা মনে করেছিলাম সেনাবাহিনী আসার পরে পরিস্থিতির উন্নতি হবে, কালকেও আমার 3টি মাইক ভেঙেছে। এখানে এখানে গণগ্রেপ্তার চলছে, এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমাদের অ্যাডভোকেট মহসিন মন্টু, আপনাদের পাশেই প্রতিবেশী, তিনি আমার সাথে গতকালকে ছিলেন, আজকে এখানে আসার কথা, তাকে বাসা থেকে নিয়ে গেছেন। দিনে রাতে অহরহ আজকে গ্রেপ্তার চলছে। এটা কেমন নির্বাচন? 1954 সাল থেকে কেউ দেখেনি। জি, জনাব মুজিবুর রহমান সারোয়ার, ধন্যবাদ। আমি বাকিদের কাছ থেকেও জানতে চাই, অধ্যাপক আব্দুস সাত্তার, নির্বাচনী সংস্কৃতি কেমন? নির্বাচনী সংস্কৃতি বলতে যা বোঝায়, নির্বাচন কিভাবে হবে, সুষ্ঠু হবে কিনা, কিন্তু আমি যে লক্ষ্য করছি শুধু বরিশাল না, সারা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় তা নেই। না থাকার কারণে জনগণ আশঙ্কা করছে তারা ভোট দিতে পারবে কিনা। এই আশঙ্কার পিছনে কাজ হচ্ছে, মূল রহস্য হচ্ছে ক্ষমতাসীন দল নির্বাচন পরিচালনা করছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে। এই নির্বাচন কমিশনের পরে মানুষের তেমন একটা আস্থা নেই, এবং আস্থা না থাকার কারণে আমরা লক্ষ্য করছি যে ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। 10ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত কথা ছিল যে এই সময় কোনো গ্রেপ্তার হবে না, নির্বাচনী কর্মকাণ্ড প্রার্থীরা দল পরিচালনা করবে। কিন্তু এখন কি কারণে গ্রেপ্তার হচ্ছে এটা একটা বোঝার বিষয়। আমি সেই কারণে বলতে চাই, আগামী 30 তারিখের যে নির্বাচন,
আদৌ নির্বাচন হতে পারবে কিনা এবং সেই নির্বাচন হলে সেই ধন্যবাদ নির্বাচন জনাব আব্দুল গ্রহণযোগ্য সাত্তার। হবে কিনা আতিকুর রহমান, তা নিয়ে আপনি সন্দেহ কেমন আছে। দেখছেন? আপনি প্রার্থী হিসেবে কতটা অনুভব করছেন? সব প্রার্থী যেভাবে দেখছে আমারটা একটু ভিন্নধর্মী, কারণ বাবুগঞ্জ মিলাদির যে আমি ওই কারণে এই জায়গায় যাচ্ছি, বাবুগঞ্জ মিলাদিতে অনেকগুলো প্রার্থী আছেন, মহাজোটের 2 জন প্রার্থী আছেন, আমি স্বতন্ত্র প্রার্থী আছি, ঐক্যজোটের প্রার্থী আছেন। আমি বাবুগঞ্জ মিলাদির প্রেক্ষাপট যেটা দেখছি, আমি কোনো বাধা বিপত্তি বা কোনো রকম ভাঙচুর গ্রেপ্তার এগুলো দেখছি না। আমার কোনো কর্মীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, বা যে পরিস্থিতি এখন বিরাজ করছে ওই জায়গায় সবাই সমানভাবেই কিন্তু আর যদি বাবুগঞ্জ একটু মিলাদি সার্বিক নির্বাচন পরিস্থিতি, যেহেতু আপনি কোনো দলের না, সেহেতু জিজ্ঞাসা করতে চাই যে সার্বিক পরিস্থিতি মূল্যায়নে আপনার কি মনে হয়, কতটা লেভেল প্লেইং ফিল্ড আমি আছে আসলে? বাবুগঞ্জ মিলাদি সার্বিক ভালো দেখছি। বাবুগঞ্জ মিলাদিতে এরকম কোনো ঘটনা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ এবং আতিকুর সার্বিক রহমান। ভালোই দেখছি। পঙ্কজ দেবনাথ, এক লাইনে কিছু বলে আমি প্রশ্ন নিব। এক লাইনে সরোয়ার ভাই এবং সাত্তার সাহেব যে বলেছেন উত্তরটা একটু লম্বা হবে। কারণটা হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জটাই হচ্ছে নির্বাচনটা করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে নির্বাচন অপরিহার্য অধ্যায়, এটি হতে হবে। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে বিগত 14 সালের নির্বাচনে বিএনপি এবং 4 দলীয় জোট নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছেন। কাজেই নির্বাচন বানচালের জন্য নাশকতা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা, গতকালকেও মেহেন্দিগঞ্জে আমার উপজেলা আওয়ামী লীগের অ্যাক্টিং প্রেসিডেন্টের বাড়ির দোকানে অগ্নিসংযোগ, শুধুমাত্র একটা দোকানে আগুন দেওয়া হয়েছে। যে নাশকতা, সাবোটেজ, এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে লন্ডনে বসে, সেটা বাস্তবায়ন করছেন সরোয়ার ভাইয়ের দল বাংলাদেশে। এই নামে জামাত শিবির যুদ্ধপরাধীদেরকে একীভূত করে তার জোটে মনোনয়ন দিয়ে তাদের এই ফ্যানাটিক গ্রুপকে, তাদের সশস্ত্র সন্ত্রাসীদেরকে রাজনৈতিক প্রশ্রয় দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকেই বানচালের ষড়যন্ত্র করছেন, নাশকতা করছেন। কাজে নির্বাচন বানচাল হতে আমরা দেব না। যারাই নির্বাচনী প্রক্রিয়ায় অন্তরায়, যারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবেন, যারা নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করবেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবেন, দে শুড বি পানিশড। ধন্যবাদ পঙ্কজ দেবনাথ। খুব ছোট করে আরো কয়েকটি প্রশ্ন যদি নেওয়া সম্ভব হয়। ধন্যবাদ। আমি লামিয়া ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, বরিশালে বর্তমানে নদী ভাঙন একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। তো আমার প্রশ্ন হচ্ছে যে নদী ভাঙন রোধে আপনাদের পদক্ষেপগুলো কি কি থাকবে? ধন্যবাদ। পরের প্রশ্নকর্তা, নদী ভাঙন রোধের একটি প্রশ্ন এসছে। পরের প্রশ্নকর্তা একদম কর্নারে দেখা যাচ্ছে একজন প্রশ্নকর্তা। জি, আমার প্রশ্ন পঙ্কজ দেবনাথ সাহেবের কাছে, যে 71 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেখানে আমাদের কমিটমেন্ট ছিল ন্যায় বিচার, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, এই বিষয়গুলো, মানুষের যে ন্যায্য অধিকারগুলো। কিন্তু তার পরবর্তীতে গত সংসদ নির্বাচনে আপনারা নির্বাচন করেছেন, বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছেন। এবং আমরা পেপার পত্রিকায় দেখেছি আপনার যে গাড়ি, সেই গাড়িতে আপনারা নিজেরা আগুন দিয়েছেন এবং বিরোধী দলের বিরুদ্ধে সেখানে আপনারা মামলা দিয়েছেন। এবং এই বর্তমান জাতীয় সংসদ নির্বাচনে এমন কি ঘটলো যে বরিশালে শত শত নেতাকর্মীদেরকে আপনারা গ্রেপ্তার করছেন? এইটা কি বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় কিনা? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আগে আমার ভাইয়ের প্রশ্নে আছে নির্বাচন নিয়ে বা সন্ত্রাস। আমি আগেই বলেছি নির্বাচনটা যে কোনো মূল্যে অনুষ্ঠিত হতে হবে। সাংবিধানিক শূন্যতার সুযোগে যে রাজনৈতিক বিপর্যয় আসবে তা দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ আমার দেশকে ধ্বংস করবে। অতএব নির্বাচন ইজ মাস্ট, ইলেকশন মাস্ট। ইলেকশন করতে গিয়ে এই প্রক্রিয়ায় যারা অন্তরায় বা সৃষ্টি করবেন তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই। সেখানে বলছি, গতবার 14 সালের নির্বাচনে সংবিধানে তো কোথাও লেখা নাই যে কন্টেস্টিং ক্যান্ডিডেট না থাকলে আমার জোর করে ক্যান্ডিডেট আনা থাকবে। আমার যদি আমার সিটে কন্টেস্টিং ক্যান্ডিডেট না থাকে আমি কোত্থেকে পদা করব? কাজেই সংবিধান বা নির্বাচনী বিধিমালা অনুযায়ী কিন্তু ইলেকশনটা হয়। সেক্ষেত্রে 154 জন, যদি 300 জনও বিনা ভোটে নির্বাচিত হতো, সমস্যা কি? তবু সংবিধান পরিপন্থী হতো না। আমি আরো একটি প্রশ্ন নিতেই চাই। আমি আগে কিন্তু আমি ফাঁকে জাকির সাহেবের প্রশ্ন আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি উত্তর দেওয়া হয়নি। মেমানিয়াতে যে বিদ্যুৎটা গিয়েছে বা তারও আগে সাত্তার সাহেব বলছিলেন যে দীর্ঘদিনের আমাদের বরিশাল অবহেলিত ছিলাম, এই কারণে এখানে পর্যাপ্ত শিল্প কারখানা প্রতিষ্ঠার বা শিল্পনগরী গড়ার জন্য যে উপাদান, গ্যাস বা সাফিসিয়েন্ট বিদ্যুৎ তা ছিল না। বিএনপি তো বিদ্যুৎ করেই নাই। 4,000 রেখে এসেছিলেন 2001 সালে, সেখান থেকে নেমে 3,000 হয়েছে। আজকে ভোলা থেকে বরিশাল শহরে
বিদ্যুৎ গ্যাস সংযোগের মধ্য দিয়ে শিল্প সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটি আমরা করতে পারবো, এক কথায় উত্তর দিলাম। আর মেমানিয়া ঠিক কাছেই, কিন্তু উল্টো দিকেই অল্প কাছেই জানপুর বা হেমচর, মাননীয় প্রধানমন্ত্রী গত কয় মাস আগে চাঁদপুরে জনসভায় এসে বলে গেছেন, স্পেশাল ইকোনমিক জোন যদি করতে পারি, আমার যে বিদ্যুৎ সংযোগ তা দিয়ে আমরা ওই স্পেশাল ইকোনমিক জোনের পাশাপাশি আমরা এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছোট ইন্ডাস্ট্রিগুলো করে আমরা কর্মসংস্থান করতে ধন্যবাদ। পারবো। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা বলছেন। আমি কমল সেনগুপ্ত। আমার প্রশ্ন, শিশুদের আনন্দময় শৈশবের জন্য নাই শঙ্কা নাই ভয়, চাই শিক্ষা আনন্দময়, এরকম একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নে আপনাদের ভাবনা কি? অসংখ্য ধন্যবাদ। মুজিবুর রহমান সারোয়ারের কাছে প্রশ্ন নিয়ে তারপরে আরেকটি, যদি জনাব মুজিবুর রহমান সারোয়ার। বাকিগুলো কি দিয়ে নেব সাথে? অবশ্যই। বিশেষ করে আমি যে প্রশ্নে পঙ্কজদা প্রশ্নগুলো করেছেন, আমাদের ভোটের সময় আমাদের একটি সংবিধানে কথা আছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কথাটি এরভাবে নাই যে 300 আসনে এমপি সাহেবরা ভোট পাবেন না তারপরে সরকার গঠন করবেন। অথচ 2014 সালে কোর্টে গিয়ে অঙ্গীকার করা হয়েছিল যে আমাদের এটি সংবিধান রক্ষার জন্য ভোট করেছি, আমরা শীঘ্রই একটি ভোট করব, কিন্তু ভোটটি করেন নাই, 5 বছর ক্ষমতায় ছিলেন। এবং আপনার দলের লোকরাই কিন্তু আপনাকে ইঙ্গিত করে গাড়ি ভাঙচুর, গাড়ি আগুন জ্বালানোর ব্যাপারে, তাই সে কথায় আর আমি আসলাম না। তো আরেকটি হচ্ছে যে আমরা শিশুদের জন্য আমরা বিশ্বাস করি যে অত চমৎকার একটি সুন্দর প্রশ্ন করছে, খেলাধুলার মাধ্যমেই আমাদের শিক্ষা। এটি আমাদের দেখা যায় যে আমাদের এখানে অনেক এখন ব্যক্তিগতভাবেই অনেক বিদ্যালয় হচ্ছে, এবং পরবর্তী সময় আমাদের যেখানে ঐক্যফ্রন্ট এমনি বলছে যে সামনে বিদ্যালয়গুলো সবগুলো বিদ্যালয়গুলোকে বেসরকারি বিদ্যালয় থাকবে না, সব সরকারি করে হবে। ভবিষ্যতেও আমরা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো যাতে শিশুদের জন্য সুন্দর বিদ্যালয় করা যায়। অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ দেবনাথ। কমলদার যেই সরাই বলেছেন যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন, এটি হচ্ছে যে অবরোধ দেখেছেন বিএনপি নেত্রী এবং বিএনপি, মানুষ হত্যার কর্মসূচি দিয়েছেন, চলন্ত বাসে আগুন দিয়েছেন আপনারা, এবং সবগুলি কিন্তু তথ্য উপাত্ত ভিত্তিক। কাজেই কে কি বলল রাজনীতির মাঠে, কে কি বলেছেন, কে ড্রাফট করেছেন, সেই সাংবাদিক কে কোন দল করেন তাও আমরা খুঁজে বের করেছি। বরিশালের যেই সাংবাদিক মহিদুল সাহেবের সাংবাদিক সম্মেলনের স্পিচ ড্রাফট করে দিয়েছেন তাকে আমরা চিনি, সে কোনখানার লোক, জামাতের লোক না বিএনপির লোক, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা আপনি জানেন না, আমি ফেসবুকে দেখেছি। কাজে ফেসবুকে দেখে অত বড় মাপের, সেটি হয়তো আমাদের নেতা মাহিদুল সাহেব ভালো করে পড়েননি, মুখস্থ পড়ে গেছেন, খেয়াল করতে পারেননি। শাহিন সাহেব, শাহিন না কি নাম, ভদ্রলোক ওটা ড্রাফট করে দিয়েছেন। কিন্তু ফেসবুকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর আমি ফেসবুকে দেখেছি। আমাদের বাংলাদেশে এই ফেসবুকে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্ন পেজ খুলে কিন্তু বিকৃত তথ্য দেওয়া হচ্ছে। কাজে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, এটিকে ব্যবহার অপব্যবহারের অনেকগুলো সুযোগ আছে, সে করছে। আর শিক্ষা বান্ধব যে বিষয়গুলো এসেছিলেন, যে কমলদা যে প্রশ্নটা করেছেন, সুন্দর প্রশ্ন। আমরা প্রতিটি একেবারেই কোমলমতি সন্তান, প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চয়ই এই 80s যারা আমরা মনে আছে আমরা স্লোগান দিতাম পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই, শিক্ষা সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার চাই, এই স্লোগানগুলো আমরা দিতে বড় হয়েছি। কাজেই একটা পরিকল্পিত শিক্ষানীতি, সকলের কাছে গ্রহণযোগ্য শিক্ষানীতি জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়ারা দিতে পারেন নাই। সেই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন। অধ্যাপক আব্দুস সাত্তারের কাছে এক লাইন সময় নেই। ওটা শিক্ষানীতি দেওয়ার মধ্য দিয়ে আজকে বিনামূল্যে প্রতি বছর প্রায় 36 কোটি বই ছাপিয়ে প্রত্যেকটা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য নতুন বই আমরা পাঠাচ্ছি। আর কিছুদিন পরেই সেই নতুন বই উৎসব আমরা দেখতে পারবো। অধ্যাপক আব্দুস সাত্তার। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমি শিক্ষক ছিলাম, 30 বছর শিক্ষকতা করেছি। স্নেহদণ্ড কমল যে প্রশ্ন করেছে তার উত্তর এক কথা হচ্ছে, বর্তমান সরকার যে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, 3 ধরনের শিক্ষা, এটা এক ধরনের শিক্ষা আনতে হবে এবং ছেলে মেয়েদেরকে স্কুলে শিক্ষার জন্য বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ অধ্যাপক আব্দুস সাত্তার। জনাব আতিকুর রহমান, আপনি এক লাইনে, একদমই সময় নেই। আমি অন্য একটি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, একদম এক লাইনে। সেটা হলো যে বরিশাল এলাকাটা নদী ভাঙ্গলি এলাকা বলে,
একটি প্রশ্ন এসেছে নদী ভাঙন নিয়ে আপনাদের কোনো কি করবেন। আপনি যদি জানেন এই যে পঙ্কজদার এলাকা বলেন আর আমাদের এলাকা বলেন, মানুষ সবচেয়ে অবহেলিত হচ্ছে নদী ভাঙনের কারণে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গত কয়েকদিন আগে একটি শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই জরুরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রক্ষা করতে পারিনি। এই আমরা যদি ক্ষমতায় আসতে পারি বা আমি যদি ক্ষমতায় আসতে পারি, বাবুগঞ্জ মুলাদির নদী ভাঙনের যে প্রকট সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ প্রার্থীদের সবাইকে। শেষ করছি। উলানিয়াকে নদী ভাঙন রক্ষার জন্য ইতিমধ্যেই 20 কোটি টাকা পেয়েছে, প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ আরো 386 কোটি টাকা আমরা দিয়েছি। এবং আতিকুর রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ, বরিশালবাসী আপনাদের সবাইকে। এবং দর্শক, আজকের মতো শেষ করছি জনতার দরবার। আগামীকাল গাজীপুর থেকে শোভন আরেফ থাকবেন জনতার দরবার নিয়ে। আর আমাদের এই অনুষ্ঠানটি রাত 1টা 15 মিনিটে পুনঃপ্রচার হবে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।